এই মুভির শুরুতেই প্রথমে আমাদেরকে দেখানো হয় একটা ড্যানিশ জাহাজকে, যেটা কিনা তাদের কাজের উদ্দেশ্যে নর্থের দিকে যাত্রা শুরু করেছিল। আর এই জাহাজটির ক্যাপ্টেন ছিল হচ্ছে ক্যাপ্টেন অ্যান্ডারসন। তার কথাই এই জাহাজের প্রত্যেকটা কাজ হয়ে থাকে। এখানে মূলত তাদের জাহাজটা বরফের আস্তরণে আটকে পড়েছিল। আর জাহাজের প্রত্যেকেই চাচ্ছিল, যেহেতু তারা অসুস্থ হয়ে পড়ছে, এই জন্য যত দ্রুত সম্ভব জাহাজটাকে এখান থেকে তুলে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়া। কিন্তু এখানে ক্যাপ্টেন বলছিল যে তারা যে উদ্দেশ্যে এসছে সেটা শেষ না করে তারা কেউই বাসার উদ্দেশ্যে যাবে না। আমরা এদিকে দেখতে পাই এক সময় ক্যাপ্টেন দূরে একটা বিস্ফোরণের আওয়াজ শুনতে পায় এবং এই জিনিসটা দেখে সে তার টিম মেম্বারদের কিছু লোকজনদেরকে নিয়ে সেই বিস্ফোরণের আওয়াজের ওই দিকেই এগোতে থাকে। অনেকটা দূরে যাওয়ার পরে সে দেখতে পায় যে বিধ্বস্ত অবস্থায় একজন লোক পড়ে আছে, যার শরীরে কিনা এখনো প্রাণ রয়েছে। সে তার দলের সকলকে আদেশ দেয় যে তাদের জাহাজে এই লোকটাকে নিয়ে যাওয়ার জন্য। তারা যখন এই লোকটাকে নিয়ে যাচ্ছিল, দূর থেকে অনেক বড় একটা হুঙ্কারের আওয়াজ শুনতে পায়। একটা দানবীয় বস্তু তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তখন ক্যাপ্টেন সবাইকে বলে যে ওদিকে নজর না দিয়ে যত দ্রুত সম্ভব এই লোকটার চিকিৎসা শুরু করতে। এই লোকটার যখন চিকিৎসা করা হচ্ছিল তখন সেই দানবীয় বস্তুটা তাদের জাহাজে চলে আসে। তখন সে এসে ক্যাপ্টেনকে বলে যে তার বস্তুটি তাকে ফিরিয়ে দিতে। তখন ক্যাপ্টেন তার কথায় রাজি হয় না এবং তারাও পাল্টা দানবের উপর হামলা করে। কিন্তু এ দানবের কিছুই হচ্ছিল না। এক সময় অনেক বড় একটা অস্ত্র দিয়ে এই দানবকে কিছুটা সময়ের জন্য প্রতিহত করা হয় এবং সেই দানবটিকে কোনোভাবে বরফের আস্তরণের ভেতরে ফেলে দেওয়া হয়। এরপরে ক্যাপ্টেন এই লোকটার কাছে আসে, যার নাম ছিল হচ্ছে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন এবং সে ছিল অনেক বড় একজন বিজ্ঞানী। এখানে সে ফ্র্যাঙ্কেনস্টাইনকে বলে যে তার আর কোনো ভয় নেই, সেই দানবটাকে তারা প্রতিহত করে ফেলেছে। কিন্তু ভিক্টর ক্যাপ্টেনকে জানায় যে তার কোনো মৃত্যু নেই, সে আবার আসবে। তাই সে ক্যাপ্টেনকে অনুরোধ করে এর পরবর্তীতে সেই দানবটা যখন এখানে আসবে তখন যেন তারা সেই দানবের হাতে তাকে তুলে দেয়। বাট ক্যাপ্টেন এখানে বলে যে না, তাকে প্রোটেক্ট করবে তারা। এখানে আমরা দেখতে পাই যে ফ্র্যাঙ্কেনস্টাইন তার নিজের সাইডের গল্পটা ক্যাপ্টেনকে বলতে থাকে। এখান থেকে আমাদেরকে ভিক্টরের ছোটবেলাতে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাই ভিক্টরের মা এবং ভিক্টর অপেক্ষা করছিল তার বাবা কখন আসবে। ভিক্টরের বাবা ছিল অনেক বড় একজন সার্জন, যার জন্য বছরের বেশিরভাগ সময় তাকে বাইরে বাইরে কাটাতে হতো। এখানে ভিক্টরের মা ছিল অন্তঃসত্ত্বা। খাবার টেবিলে তার মার কিছু একটা খেতে ইচ্ছা না করলে ভিক্টরের বাবা জোর করে তাকে সেই জিনিসটা খাওয়ায় এবং তাকে বলে যে এটা সন্তানের জন্য ভালো হবে। এখান থেকে আমরা জানতে পারি যে ভিক্টরের বাবা তার মাকে খুব একটা বেশি পছন্দ করে না। ইভেন ভিক্টরের চোখ এবং চুল তার মায়ের উপর যাওয়ায় সে ভিক্টরকেও খুব একটা বেশি পছন্দ করে না। যেহেতু ভিক্টর তার ছেলে, এই জন্য সে ভিক্টরের প্রতি কিছুটা করুণা দেখায়। ভিক্টরের মাকে তার বাবা একমাত্র কারণে বিয়ে করেছিল কারণ সে বিয়ের সময় অনেক ডাউরি নিয়ে এসেছিল। তার বাবা তখন ফিনান্সিয়াল কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিল, যেই ডাউরির মাধ্যমে সে সেটা কাটিয়ে উঠতে পেরেছিল। প্রতিদিন রাত্রে ভিক্টরের বাবা এবং তার মায়ের ভেতরে ঝামেলা হতো। এমনই একদিন সে তার অ্যাঞ্জেল গডের কাছে প্রে করছিল যেন সব সময় সব কিছু ভালো থাকে, তার মা যেন সুস্থ থাকে। বাট সে প্রতিদিনই তার রুম থেকে তার বাবা এবং তার মায়ের এরকম চিৎকার চেঁচামেচি শুনতে পেত। একদিন ভিক্টর তার মায়ের সঙ্গে বসে খেলছিল, তখনই তার মায়ের প্রসব বেদনা শুরু হয়। তার মাকে যখন তার বাবা চিকিৎসার জন্য রুমে নিয়ে যাচ্ছিল তখন ভিক্টর তার বাবাকে বলে যে তার মায়ের খেয়াল রাখতে, যেন তার মায়ের কিছু না হয়। ভিক্টরের বাবা তাকে প্রতি উত্তরে কিছু না বলেই রুমে চলে যায়। একটু পরে ভিক্টরের ভাই জন্ম নিলে সে জানতে পারে যে তার ভাই তো সুস্থ আছে, বাট তার মা এই পৃথিবীতে আর নেই। এ কথাটা শুনে ভিক্টরের অনেক বেশি খারাপ লাগে। অপরদিকে আমরা দেখতে পাই ভিক্টরের ছোট ভাই, যার নাম কিনা রাখা হয় উইলিয়াম। উইলিয়ামের চোখ এবং চুল পুরোটাই বাবার মতো দেখতে, যার জন্য ভিক্টরের বাবা ভিক্টরকে করুণার দৃষ্টিতে দেখলেও ভিক্টরের ছোট ভাই পুরোপুরি অপোজিট। সে তাকে অনেক বেশি ভালোবাসে এবং ভিক্টরের বাবা চোখে হারায় তার ছোট ভাইকে। একদিন ভিক্টর সাহস করে তার বাবার কাছে জিজ্ঞেস করে যে এত বড় সার্জন হওয়ার সত্ত্বেও সে কি করে তার ওয়াইফকে বাঁচাতে পারলো না। তখন ভিক্টরের বাবা কিছু কড়া কথা তাকে বলে এবং তাকে বলে যে এসব নিয়ে না ভাবতে, তার পড়াশোনায় মন দিতে, কারণ এত বড় সার্জনের ছেলে, তাকেও বড় হয়ে তার বাবার নামটা রক্ষা করতে হবে। এজন্য তার পড়াশোনায় মন দিতে। ভিক্টর এখানে অনেক বেশি রেগে গিয়েছিল, কারণ সে বুঝতে পারছিল যে তার মা যে বাঁচেনি তার পেছনে কোনো না কোনো ভাবে তার বাবা দায়ী। ভিক্টর এখানে তার বাবাকে বলে যে আমি পড়াশোনা করব এবং আমি আপনার থেকে অনেক বড় সার্জন হয়ে দেখাবো এবং আমি এমন বড় একজন সার্জন হব যার কাছে মৃত্যু হার মানবে। মানে এখানে সে ভিক্টর মৃত্যুকে জয় করার কথা বলছিল। তার বাবা তাকে বলে যে কথা না বলে কাজ করতে মন দিয়ে। এদিকে আমরা সেই দানবটিকে দেখতে পাই। বর্তমান অবস্থানে আমাদেরকে দেখানো হয় সেই দানবটা সে বরফ ভেঙে আবার উপরের দিকে উঠে আসছে।
সিন কাট করে আবার আমাদেরকে অতীতের কাহিনীতে দেখানো হয়। কিছুদিন পরে ভিক্টরের বাবা দুনিয়া ছেড়ে চলে যায় এবং ভিক্টরদের ফিনান্সিয়াল অবস্থা অনেক বেশি খারাপ ছিল, যার জন্য তার ভাই চলে যায় হচ্ছে তার কোনো এক আত্মীয় স্বজনের কাছে, আর ভিক্টর তার পড়াশোনার জন্য ভিয়েনাতে চলে যায়। আমাদেরকে এরপরে ভিক্টরের বড়বেলাকে দেখানো হয়। আমরা দেখতে পাই ভিক্টর এখন অনেক বড় একজন বিজ্ঞানী হয়ে গিয়েছে এবং সে তার যেই রিসেন্ট প্রজেক্টটাতে কাজ করছিল সেটা এটাই যে মানুষ চাইলে মৃত্যুকে কন্ট্রোল করতে পারে, অর্থাৎ মানুষ তার নিজের জীবনের দায়িত্ব নিজেই নিতে পারে। মৃত্যু কেবলই মাত্র একটা নিছক মায়া এই দুনিয়ার। সে পুরো দুনিয়ার সামনে দেখায় তার একটা প্রজেক্ট, যেখানে কিনা সে কিছু ইলেকট্রিক সুইচের মাধ্যমে একটা অর্ধ অঙ্গ মানুষের শরীরকে জীবিত করে দেখায়। এখানে যে প্রফেসরগুলো ছিল তারা সবাই বলছিল এটা ধর্মের পুরোপুরি বিপক্ষে এবং এটা করা কখনোই সম্ভব না। তারা এই জিনিসটাকে মানতে চাচ্ছিল না। তখন ভিক্টর অনেক বেশি রেগে যায়, কারণ সে বলে যে তোমরা ভয় পাচ্ছ যে মৃত্যু মানুষের হাতে চলে আসবে এবং মৃত্যু বলে কোনো কিছুই আর দুনিয়াতে থাকবে না। এখানে ভিক্টর অনেক বেশি রাগারাগি করে এবং এই প্রফেসরদের সঙ্গে অনেক বাকবিতণ্ডা হয়। তা এরপরে সে তার এই প্রজেক্টটাকে নিয়ে এখান থেকে চলে যেতে থাকে। আমরা দেখতে পাই যে এই সবার মাঝে আরো একজন লোক উপস্থিত ছিল এবং এই জিনিসটা অনেক মনোযোগ দিয়ে দেখছিল, যার নাম হচ্ছে হারল্যান্ডার। আমরা এখানে দেখতে পাই হারল্যান্ডার ভিক্টরের পিছু করে এবং এক পর্যায়ে সে ভিক্টরের সঙ্গে কথা বলে। ভিক্টর এখানে তার পরিচয় জানতে চাইলে সে বলে যে সে পূর্বে একজন আর্মি অফিসার ছিল, এরপরে সে হচ্ছে সেটা থেকে সরে এসে এখন তার একটা অস্ত্রের ব্যবসা আছে। আর এখানে হারল্যান্ডার বলে যে সে মূলত ভিক্টরের সঙ্গে দেখা করতে আসছে। যখন ভিক্টর জিজ্ঞেস করে কেন, তখন সে বলে যে আমার ভাগ্নি এলিজাবেথের সঙ্গে তোমার ছোট ভাই উইলিয়ামের বিয়ে হতে যাচ্ছে, আর সেটাই আমি তোমাকে জানাতে এসেছি। উইলিয়াম তোমার সঙ্গে কথা বলার জন্যই আমাকে এখানে পাঠিয়েছে, আমি তার বার্তাবাহক হয়ে এখানে এসেছি। এরপরে হচ্ছে হারল্যান্ডার বলে যে সে ভিক্টরের এই প্রজেক্টে ইনভেস্ট করতে চায়। তখন ভিক্টর জিজ্ঞেস করে যে তুমি এই প্রজেক্টে ইনভেস্ট কেন করতে চাও, তোমার এর পিছনের মাকসাদ কি? তখন হারল্যান্ডার বলে যে সেটা ভিক্টরের না জানলেও চলবে, এখন ভিক্টরের হচ্ছে অনেক বেশি টাকার প্রয়োজন, যেটা কিনা এখন হারল্যান্ডারের কাছে আছে, আর তার এই প্রজেক্টে যত টাকা লাগে, যত ইকুইপমেন্ট লাগে, যা কিছু লাগে সবকিছু সে নিজে তার কাছে এনে দেবে। তার শুধু এখন কাজ হবে তার এই প্রজেক্টে মন প্রাণ দিয়ে কাজ করা। ভিক্টর তার এই প্রপোজালে রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই যে ভিক্টর হচ্ছে হারল্যান্ডারের সাথে তার বাসাতে যায়, যেখানে কিনা উইলিয়াম এবং এলিজাবেথও ছিল। তারা একসঙ্গে লাঞ্চ করতে বসে। এলিজাবেথকে প্রথমবার দেখে ভিক্টরের অনেক বেশি ভালো লেগে যায়। আর এখানে প্রথমেই এলিজাবেথের সঙ্গে ভিক্টরের একটু বাকবিতণ্ডা হয়, বাট এলিজাবেথের কথা শুনে ভিক্টর বুঝতে পারে যে এলিজাবেথ হচ্ছে কিছুটা ভিন্ন। এখান থেকে সিন শিফটে আমাদেরকে দেখানো হয় হারল্যান্ডার, সে হচ্ছে ভিক্টর এবং উইলিয়ামকে নিয়ে যায় হচ্ছে পানি গবেষণাগার টাইপের একটা জায়গাতে, যেখানে কিনা আগে পানির গবেষণা করা হতো, কিন্তু পরবর্তীতে এই জায়গাটা বন্ধ হয়ে যায়। তো এখানেই ভিক্টরের জন্য তারা একটা ল্যাব তৈরি করার কথা ভাবছে, যেখানে কিনা ভিক্টর তার এই প্রজেক্টে কাজ করবে। তারা এখানে কি কি লাগবে ভিক্টরের কাছে জিজ্ঞেস করে। ভিক্টর সবকিছু বলতে থাকে এবং সে বলে যে সে চায় তার ভাই, ছোট ভাই উইলিয়াম যাতে নিজে দাঁড়িয়ে থেকে সব ইকুইপমেন্টগুলো তৈরিতে সাহায্য করে এবং সব জিনিসগুলো যেন টপনাচ হয় সেদিকে লক্ষ্য রাখে। উইলিয়াম তার ভাইয়ের কথা অক্ষর অক্ষর পালন করতো, উইলিয়ামও রাজি হয়ে যায়। আমরা এদিকে দেখতে পাই ভিক্টরের মনে অন্য কিছুই ছিল, সে মূলত এলিজাবেথের সঙ্গে একটু সময় কাটাতে যাচ্ছিল। এখানে এর মাঝে কিছুদিন এলিজাবেথের সঙ্গে ভিক্টর সময় কাটায় এবং তার এলিজাবেথকে অনেক বেশি ভালো লাগে। আমরা বুঝতে পারি এলিজাবেথকে যে তার প্রকৃতির প্রতি আলাদাই একটা টান রয়েছে। সে মূলত ছোট ছোট কীটপতঙ্গ এইসবের ভিতরে স্ট্রাকচারটা কেমন সেটা অনুভব করতে চায়, সেটা দেখতে চায় এবং এর ব্যাপারে জেনে তার অনেক বেশি ভালো লাগে যে সৃষ্টিকর্তা এই পুরো দুনিয়াটাকে কিভাবে তৈরি করেছে, ছোট ছোট জিনিসের ভিতর কত বড় বড় জিনিস লুকিয়ে আছে, তার অনেক বেশি ভালো লাগে এইসব সম্পর্কে পড়তে এবং জানতে। এখানে এমন একদিন তারা এই ব্যাপারে কথা বলছিল, তখন ভিক্টর হচ্ছে তার মনের কথা এলিজাবেথকে জানায় যে সে হচ্ছে তাকে ভালোবাসে। বাট এলিজাবেথ এখানে বলে যে এলিজাবেথের দিক থেকে এরকম কিছুই নেই। এলিজাবেথ মূলত ভিক্টরের এই জিনিসটাই পছন্দ করে যে সে নতুন কিছু তৈরি করতে চাচ্ছে, তাই। ভালোই কথা বলে এলিজাবেথ চলে যাওয়ার আগে বলে যে প্রকৃতির সবকিছুই হচ্ছে সিমেট্রিক ভাবে তৈরি, সিমেট্রিক স্ট্রাকচারে তৈরি। এই কথা বলে এলিজাবেথ এখান থেকে চলে যায়। আর অলরেডি আমরা দেখতে পাচ্ছিলাম যে ভিক্টর তার প্রজেক্টে অনেকটা এগিয়ে গিয়েছে, বাট কোনো একটা ভুল হচ্ছিল যার জন্য সে একই জায়গায় স্টাক হয়ে আছে। যখন সে বিশ্রাম নিচ্ছিল তখন তার এলিজাবেথের কথা মনে পড়ে। প্রকৃতির পুরো স্ট্রাকচারের ভেতরেই সিমেট্রিক স্ট্রাকচার কোনো না কোনোভাবে বিলং করে। তো তখন সেই ইলেকট্রিক সুইচগুলো নিয়ে যখন তার সেই তৈরি করা ক্রিয়েচারের ওপর লাগায়, তখন সে দেখতে পায় যে এই জিনিসটা আস্তে আস্তে প্রাণ ফিরে পেতে থাকে।
আর এখানে বলে রাখা ভালো, ভিক্টর যে ক্রিয়েচারটা তৈরি করছিল সে মূলত অনেক মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে জোড়াতালি দিয়ে নতুন একটা স্ট্রাকচার তৈরি করছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সবকিছুই প্রায় ঠিকঠাক হয়ে গিয়েছে, এখন শুধু বজ্রপাতের অপেক্ষা। কারণ যখন বজ্রপাত হয় তখন অনেক বেশি শক্তি নির্গত হয় সেই বজ্রপাত থেকে বিদ্যুৎ হিসাবে, আর এইটাই হচ্ছে তাদের এই স্ট্রাকচারের মেন শক্তি। সে পুরো মেশিনটাকে সেট আপ করছিল। এক পর্যায়ে সে হারল্যান্ডারকে দেখতে পায় না এবং সে ডাকতে ডাকতে সে হারল্যান্ডারের রুমে চলে যায়। সে গিয়ে দেখতে পায় যে হারল্যান্ডার একটা মারণ ব্যাধিতে আক্রান্ত, যেটা নাম আমি এখানে নিতে চাচ্ছি না। ভিক্টর যেহেতু চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়েছে, সো এখানে সে হারল্যান্ডারকে দেখে বুঝতে পারে যে হারল্যান্ডারের হাতে আর বেশি সময় নেই। এখানে হারল্যান্ডার হচ্ছে ভিক্টরকে বলে, তুমি কি জানো যে আমি তোমার এই প্রজেক্টের পিছনে এত টাকা ব্যয় করেছি একটা মাত্র কারণে, সেটা হচ্ছে আমি চাই তুমি আমাকে নতুন একটা জীবন দান করো। তখন ভিক্টর জানায় যে না, এটা কখনোই সম্ভব না, আর আমি এই কাজটা কখনোই করব না। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল। ভিক্টর এখানে হারল্যান্ডারের সঙ্গে কথা না বলে সে তার মেশিনকে ঠিকঠাক ভাবে পজিশনে নিতে থাকে। এক পর্যায়ে সে একটা ব্যাটারি লাগাবেই তখন হারল্যান্ডার আসে এবং সেই ব্যাটারিটা নিয়ে যাওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তিতে এক পর্যায়ে হারল্যান্ডার রুফটপ থেকে পড়ে যায় এবং সেখানেই সে তার প্রাণ হারায়। আমরা এদিকে দেখতে পাই এরপর ভিক্টর মেশিনটাকে সেট আপ করে অপেক্ষা করছিল বজ্রপাতের জন্য। একটু পরে বজ্রপাতও হয়, মেশিনটা চালু হয়ে যায়, কিন্তু তার সেই তৈরিকৃত সেই ক্রিয়েচারের ভেতরে কোনো প্রাণ আসে না। সে একটু দুঃখী ছিল, সে গিয়ে তার রুমে সেভাবেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠতেই সে দেখে যে তার বিছানার পাশে বড় একটা ক্রিয়েচার দাঁড়িয়ে আছে। তখন ভিক্টর দ্রুত উঠে পড়ে এবং সে যখন এগিয়ে যেতে থাকে তখন সে দেখে যে এটা তো তারই তৈরিকৃত সেই ক্রিয়েচার। এখানে তো ভিক্টর অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে ভিক্টর তো ক্রিয়েচারটাকে তৈরি করে ফেলেছিল, বাট এইটা নিয়ে এখন ভিক্টর কি করবে এখন সে নিজেই বুঝতে পারছে না। আর এই ক্রিয়েচারটা এমন ছিল, সে হচ্ছে সদ্য নবজাতক বাচ্চার মতো। এখন ওর আচার আচরণ কেমন হবে সেগুলো সামনে দেখতে হবে। তাই এখানে কোনো রিস্ক না নিয়ে ভিক্টর হচ্ছে একে সবসময় বেঁধে রাখতো এবং এর যত্ন নিত। এবার এই ক্রিয়েচারটার সঙ্গে ভিক্টর বেশিরভাগ সময় কাটাতে থাকে। এই ক্রিয়েচারটা শুধু একটা ওয়ার্ডই বলতে পারতো, সেটা হচ্ছে ভিক্টর। এর বাইরে সে আর কোনো ওয়ার্ডই বলতে পারতো না। কিছুদিন পর আমরা দেখতে পাই এলিজাবেথ এবং উইলিয়াম আসে হচ্ছে ভিক্টরের এই ল্যাবের এখানে। এলিজাবেথ এসেছিল হচ্ছে তার আঙ্কেলের খবর নিতে, যে তার আঙ্কেল কোথায়। লাস্ট টাইম সে যখন এসেছিল তখন সে ভিক্টরের সঙ্গেই দেখা করতে এসেছিল। ভিক্টর এখানে তাদেরকে জানায় যে অ্যান্ডারসন তো এখান থেকে অনেকদিন আগেই চলে গিয়েছে, আমি তো জানি না সে এখন কোথায় আছে। এলিজাবেথ একটু পরে হাঁটতে হাঁটতে সেই ক্রিয়েচারের রুমের ওখানে চলে যায় এবং এখানে সেই ক্রিয়েচারটা দেখে অনেক বেশি অবাক হয়। এই ক্রিয়েচারটা এলিজাবেথের দিকে এগিয়ে আসতে থাকলে তখন এলিজাবেথও তার হাতের গ্লাভস খুলে এই ক্রিয়েচারকে গিয়ে ধরে এবং সে বুঝতে পারে যে এটা নিশ্চয়ই ভিক্টর তৈরি করেছে। এলিজাবেথ একটু সময় কাটানোর পরে বুঝতে পারে যে ক্রিয়েচারটা পুরো একটা বাচ্চার মতো, যার ভিতরে কোনো ইম্পিউরিটি নেই, তার মন পুরোপুরিভাবে সাফ। একটু পরে সে হচ্ছে ভিক্টরের কাছে আসে এবং সে বলে যে সেই ক্রিয়েচারটার সঙ্গে কি করেছে, কারণ তার শরীরে অনেক বেশি কাটাকাটি, অনেক কাটাছেঁড়া। এই জিনিসটা দেখে সে ভিক্টরকে কোশ্চেন করেছিল। ভিক্টর এখানে বলে তুমি তাকে দেখে ফেলেছো। এই কথা বলে সে তার ভাই এবং এলিজাবেথকে নিয়ে আবার সেখানে যায়। সে তাদেরকে বোঝায় যে এরকম কিছুই না, এটা আমারই তৈরি, আর এরকম আমিই তৈরি করেছি। বলে যে ওর থেকে দূরেই থাকতে, কারণ ওর আচার আচরণ এখনো কেমন হবে সে এটা এখনো বুঝতে পারেনি। ওই দিন রাত্রে সবাই ঘুমিয়ে পড়ার পরে এলিজাবেথ আবার সেই ক্রিয়েচারের কাছে যায়। সে দেখে যে পাশে একটা নালীতে পানি অতিবাহিত হচ্ছে, সেখানে কিনা এই ক্রিয়েচারটা পাতা দিয়ে খেলছিল। এলিজাবেথ তার কাছে যায় এবং গিয়ে তার সঙ্গে বসে। তখন এই ক্রিয়েচারটা এলিজাবেথকে একটা পাতা দেয়। এরপরে এলিজাবেথ তার সঙ্গে বসে কথা বলছিল। সে বলে যে তার নাম হচ্ছে এলিজাবেথ, আর এই ক্রিয়েচারটাকে তার গলাতে হাত রাখতে বলে। সে বলে যে আমরা এভাবে কথা বলি, তুমি আমার নাম বলে। এবং সেই ক্রিয়েচারটা প্রথমবারের মতো ভিক্টরের নাম ব্যতীত এলিজাবেথের নাম বলে। এলিজাবেথ যখন ওর সঙ্গে কথা বলে ফিরে যাচ্ছিল তখন তার সঙ্গে দেখা হয়ে যায় হচ্ছে ভিক্টরের। ভিক্টর এখানে অপেক্ষা করছিল। তখন হচ্ছে আবারও ভিক্টর এবং এলিজাবেথের মাঝে কথা কাটাকাটি হয়। ভিক্টর হচ্ছে এলিজাবেথকে বলছিল যে ওর কাছে না যেতে, ও একটা মনস্টার। তখন এলিজাবেথ বলে যে মনস্টার আসলে ও না, ও তো একজন সরল বাচ্চার মতো, যার ভেতরে কোনো ইম্পিউরিটি নেই, যে অনেক বেশি সরল এবং অনেক বেশি পবিত্র। তখন ভিক্টরের রাখা এবং বলে যে এলিজাবেথের চোখে সব থেকে খারাপ হচ্ছে ভিক্টরি, এরকম একটা কোশ্চেন করে। এলিজাবেথ এখান থেকে চলে গেলে ভিক্টর চলে যায় ক্রিয়েচারের কাছে এবং এখানে গিয়ে সে
পুরো রাগটাই ক্রিয়েচারের উপর ঝাঁতে থাকে এবং বলে, এই তুই কি ভিক্টর ছাড়া অন্য কিছু বলতে পারিস? বলতে পারলে এখন বলে দেখা। এখানে বারবারই সে এই ক্রিয়েচারটাকে ইনসিস্ট করছিল। ক্রিয়েচার বুঝতে পারছিল না কি হচ্ছে। প্রথমবারের মতো তার ভেতর থেকে রাগ নামক অনুভূতিটা বের হয়। এক পর্যায়ে ভিক্টর যখন এখান থেকে চলে যাচ্ছিল, তখন হচ্ছে ক্রিয়েচারটা ভিক্টরের সামনে ভিক্টরের নাম ব্যতীত এলিজাবেথের নাম নেয়, যে এলিজাবেথ। পরদিন সকালে হচ্ছে ভিক্টর তার ভাইকে বলে যে তাকে কিছু দেখানোর আছে। এই কথা বলে সে অ্যান্ডারসনের বডির কাছে উইলিয়ামকে নিয়ে যায় এবং বলে যে সেই মনস্টারটাই কাজটা করেছে। আমি চাই যে তুমি এলিজাবেথকে নিয়ে এখান থেকে সুরক্ষিতভাবে বের হয়ে যাও। আমি ক্রিয়েচারটার কিছু করে এখান থেকে বের হয়ে যাচ্ছি। উইলিয়ামও তার ভাইয়ের কথায় বিশ্বাস করে নেয়। আমরা দেখতে পাই যে উইলিয়াম এলিজাবেথকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। আর এরপরেই ভিক্টরকে দেখি যে কিনা চারপাশে আগুন লাগিয়ে দিয়ে এখান থেকে বের হয়ে যায়। সে মূলত এই ক্রিয়েচারটাকে শেষ করার চেষ্টা করছিল আর এখানে একটা বিস্ফোরণ টাইপের কিছু তৈরি করে। এলিজাবেথ যখন গাড়িতে বসেছিল তখন সে উইলিয়ামকে বলে যে নিশ্চয়ই তোমার ভাই কিছু করতে যাচ্ছে। উইলিয়াম রাজি না হলেও পরে এলিজাবেথের কথার জ্বালাতে সে ল্যাবের ওখানে নিয়ে যায় এলিজাবেথকে এবং আমরা দেখতে পাই যে এক পর্যায়ে উইলিয়াম যখন এখান থেকে বের হয়ে আসে, চারপাশে আগুন দাউ দাউ করে জ্বলছিল, তারও কিছু সময়ের জন্য এই ক্রিয়েচারের প্রতি মায়া তৈরি হয়। সে যখন গেট খুলে সেই ল্যাবে আবার প্রবেশ করতে যায়, একটা বিস্ফোরণ হয় এবং এখানে ভিক্টর তার একটা পা হারিয়ে ফেলে। আর তখনই সেখানে উইলিয়াম এবং এলিজাবেথ আসে, তাদের চোখের সামনে বিস্ফোরণটি ঘটে। আর এখান থেকে সিন কাট হয়ে যায়, আমাদেরকে বর্তমানের ভিক্টরকে আবার দেখানো হয়। একটু পরেই আমরা দেখতে পাই যে দরজাতে শব্দ হচ্ছিল। সেই ক্রিয়েচারটা দরজা ভেঙে ভেতরে চলে আসে। তখন ক্যাপ্টেন হচ্ছে চলে যায় সেই ক্রিয়েচারটার সামনে। সে বলে যে তাকে যদি ভিক্টরকে মারতে হয় তাহলে প্রথমে ক্যাপ্টেনকে মারতে হবে, তারপরে ভিক্টরের গায়ে হাত দিতে হবে। তখন ক্রিয়েচার বলে যে আমার মালিক আমার নামে আপনাকে কি বলেছে? আপনি শুধু তার সাইডের স্টোরিটাই শুনেছেন, আমার সাইডের স্টোরিটা তাহলে এখন শুনুন। এখান থেকে আমাদের শুরু হয় ফ্র্যাঙ্কেনস্টাইন তার নিজের ব্যাপারে তার সঙ্গে কি কি ঘটেছিল সেই বিস্ফোরণের পরে সেগুলো বলতে থাকে। আর এখান থেকে এই মুভিটার সেকেন্ড পার্ট শুরু হয়। আমরা দেখতে পাই সেদিন বিস্ফোরণ হওয়ার আগেই হচ্ছে ক্রিয়েচারটা এখান থেকে কোনোভাবে সে পানির নালি দিয়ে বের হয়ে গিয়েছিল এবং সে পানিতে ভাসতে ভাসতে একটা জায়গাতে এসে পড়ে। ওখানে গিয়ে সে প্রথমবারের মতো হরিণ দেখতে পায় এবং সে গাছ থেকে কিছু ফল পেড়ে নিজেও খেতে থাকে, হরিণকেও খাওয়াতে থাকে। সবকিছুই তার কাছে নতুন ছিল, ভালো লাগছিল। কিন্তু কিছু হান্টার্সরা হচ্ছে হরিণ শিকার করতে আসে, তখন এই ক্রিয়েচারকে দেখে এর উপরেও অ্যাটাক করে। সে কোনোভাবে এখান থেকে পালিয়ে যায় এবং পাশে একটা বাড়ি দেখতে পায়, সেই বাড়ির চিলেকোঠার রুমে সে চলে যায়। এই বাসার চিলেকোঠা থেকে এই বাড়ির যে মেন রুমটা রয়েছে, মানে ডাইনিং রুম, সেটাকে হচ্ছে দেখা যায়। সেখানে একজন অন্ধ বৃদ্ধ লোককে দেখানো হয় যে কিনা তার নাতনির সঙ্গে সবসময় কথা বলে, যে চোখে দেখতে পায় না, বাট তার অনুভূতি অনেক বেশি প্রখর। এই ক্রিয়েচারটা এখানে আসার পরেই এই অন্ধ লোকটা বুঝতে পেরে যায় যে তারা চারজন ছাড়াও এই বাড়িতে মেবি অন্য কেউ বাস করছে। সে তার নাতনিকে যখন পড়াতো, বিভিন্ন জিনিস সম্পর্কে জানাতো, তখন মূলত এই ক্রিয়েচারটা পেছন থেকে এই জিনিসগুলোকে দেখতো লুকিয়ে লুকিয়ে এবং সেও আস্তে আস্তে মানুষরা কিভাবে কথা বলে, কমিউনিকেট করে, মানুষদের ভাষা, বিভিন্ন শব্দ আস্তে আস্তে শিখতে থাকে। আমরা এখানে দেখতে পাই এজন্য রাতের অন্ধকারে ক্রিয়েচারটি গিয়ে হচ্ছে অনেকগুলো খড়ি জোগাড় করে এনে তাদের বাসার সামনে রেখে দেয়। আর এই জিনিসটা দেখে বাসার সবাই অনেক বেশি খুশি হয়। হান্টার হচ্ছে তার বাচ্চাকে বলে পবিত্র আত্মাদেরকে ধন্যবাদ দিতে, কারণ এই দাদু হচ্ছে সকলকে বলেছিল এটা নিশ্চয়ই জঙ্গলের পবিত্র আত্মা করেছে আমাদের সাহায্য করার জন্য। তারা এই পবিত্র আত্মাকে খুশি করার জন্য মাঝে মধ্যে কাপড়, খাবার, বিভিন্ন জিনিস দরজার সামনে রেখে দিত, যেটা কিনা ক্রিয়েচারটা নিয়ে যেত এবং তার এগুলো অনেক বেশি ভালো লাগছিল। সে এদেরকে সব দিক থেকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল, তার দিক থেকে যত সাহায্য করার দরকার সেগুলো সাহায্য করার চেষ্টা করছিল। এরই মাঝে আমরা দেখতে পাই সেই হান্টার হচ্ছে তার সপরিবারে কিছুদিনের জন্য শহরে যাবে, বাট এই অন্ধ দাদু হচ্ছে বলে যে সে এখানেই থাকতে চায় সেই পবিত্র আত্মার সঙ্গে। এরপরে তার এখান থেকে চলে গেলে এই বৃদ্ধ লোকটি একাই সেই ডাইনিং হলে বসেছিল। তখন সেখানে প্রথমবারের মতো এই ক্রিয়েচারটি তার সামনে আসে। সে পায়ের শব্দ শুনে বুঝতে পারে এবং সেই ক্রিয়েচারকে এগিয়ে আসতে বলে। ক্রিয়েচারটা তার দিকে এগিয়ে আসলে সে বলে যে টেবিলের উপরে কিছু খাবার রাখা আছে, তারা দুইজন এই খাবারগুলো শেয়ার করে খেতে পারে। ক্রিয়েচারটি এগিয়ে আসে, তখন এই বৃদ্ধ লোকটি তার মুখে হাত দেয় এবং বলে যে তার মুখে অনেক ক্ষত, নিশ্চয়ই সে অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত সার্ভাইভ করেছে এবং সে বলে যে এরপর থেকে তারা দুজন একসঙ্গেই থাকবে। তারা দুজন একসঙ্গে খাওয়া দাওয়া করতো, বিকালে দুজন একসঙ্গে ঘুরতে বেরোতো এবং এই দাদু ক্রিয়েচারটাকে পড়তে শেখায়, বিভিন্ন ধরনের বই তাকে পড়তে শেখায়। প্রথমেই তারা যে গল্পটা দিয়ে শুরু করেছিল সেটা হচ্ছে সৃষ্টির শুরুতেই অ্যাডম এবং ইভের গল্প।
এখানে ক্রিয়েচারটা অনেক কিছু সম্পর্কে জানতে পারে, প্রকৃতি থেকে জানতে পারে, ইতিহাস সম্পর্কে জানতে পারে। তারা দুইজন বসে গল্প করছিল। তখন এই ক্রিয়েচারটা বলে তার কোনো অতীত নেই, সে জানতে চায় যে তার অতীত কেমন। সে তার অতীত বলতে সে শুধু একজনকেই চেনে, সে হচ্ছে ভিক্টর, এছাড়া তার আর কিছুই নেই। তখন হচ্ছে এই দাদু তাকে জানায় যে আমার মনে হয় তুমি যেখান থেকে এসেছো তোমাকে আবার একবার সেখানে ঘুরে দেখা উচিত, হয়তো তুমি সেখান থেকেই তোমার অতীত সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তারই কথা মতো ক্রিয়েচারটা হচ্ছে সেই ল্যাবের ওখানে চলে যায়। এখানে গিয়ে সে বিভিন্ন ধরনের ডকুমেন্ট দেখতে পারে, তার ছবি দেখতে পারে, যেগুলো কিনা তাকে যখন তৈরি করা হচ্ছিল সেগুলো, তাকে কিভাবে তৈরি করা হয়েছে সেই ডকুমেন্টগুলো সবকিছু এখানে রাখা রয়েছে, যার ভিতরে কোনো আত্মা নেই এবং তাকে একজন পাগল বিজ্ঞানী তৈরি করেছে। সে ল্যাবে তৈরি একজন মানুষ, আর যার জন্য তার কোনো মৃত্যু নেই, তাকে যতই আঘাত করা হোক না কেন সে হচ্ছে মৃত্যু থেকে জন্ম নেওয়া একজন ক্রিয়েচার। এই জিনিসটা জানতে পেরে তার অনেক বেশি খারাপ লাগে। এরপরে সে হচ্ছে সেই দাদুর কাছে আবার ফিরে যায়, কিন্তু এখানে গিয়ে সে দেখতে পায় যে কিছু হায়না এই দাদুর উপরে অ্যাটাক করে দিয়েছে। সে হায়নাগুলোকে এখান থেকে সরিয়ে দেয়, বাট ততক্ষণে দাদু অনেক বেশি ইনজুর্ড হয়ে গিয়েছিল। এখানে সেই দাদুর কাছে গিয়ে কান্না করে এবং বলে যে সে হচ্ছে মৃত্যু থেকে জন্ম নেয়া একজন মনস্টার। তখন এই দাদু বলে যে তোমাকে যেভাবেই তৈরি করা হোক না কেন, তুমি আমার সব থেকে কাছের, সব থেকে আপন একজন বন্ধু, তুমি আমার আজিজ দোস্ত। তুমি তোমার অতীত নিয়ে ভেবো না, সামনের দিকে এগিয়ে যাও, আর তোমাকে যে তৈরি করেছে তার সন্ধান করতে থাকো, এই কথা বলে। বৃদ্ধ লোকটা এই কথা বলতে বলতেই হচ্ছে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বৃদ্ধ লোকের সন্তান এসে যখন দেখে যে তার বাবা মারা গিয়েছে এবং এই ক্রিয়েচারটা এখানে, সে মনে করে যে ক্রিয়েচারটাই তার বাবাকে মেরেছে, এজন্য সেই ক্রিয়েচারের উপর আঘাত করে। এখানে আমরা আর একবার দেখতে পাই যে এই ক্রিয়েচারটা আবার প্রায় মৃত অবস্থায় পড়েছিল, যেহেতু তার মৃত্যু নেই, আবার কিছুক্ষণ পরেই সে তার সকল ব্যথাকে কাটিয়ে পুনর্জীবনে ফিরে আসে। এখানে আমরা ভিক্টরকে দেখতে পাই, সে আসে হচ্ছে এলিজাবেথের কাছে। আজকে এলিজাবেথ এবং উইলিয়ামের বিয়ে ছিল। সে পূর্বের কৃতকর্মের জন্য এবং এলিজাবেথকে যা বলেছিল তার জন্য সরি বলে। এখানে এলিজাবেথ হচ্ছে ভিক্টরের দিকে এগিয়ে এসে বলে যে আসলে তার আঙ্কেলের মৃত্যুর পেছনে কে দায়ী এবং সে ক্রিয়েচারটার সঙ্গে ভিক্টর কি করেছিল, এবং এক কথায় দুই কথায় তাদের মাঝে আবার কথা কাটাকাটি শুরু হয় এবং ভিক্টর এখান থেকে রাগ করে চলে যায়। দেখতে পাই যে ভিক্টর যখন তার রুমে আসে তখন সে ঘুরেই দেখতে পায় যে ক্রিয়েচারটা তার রুমে, এবং ক্রিয়েচারটা তাকে জিজ্ঞেস করে যে তুমি আমার সঙ্গে এরকমটা কেন করলে। ক্রিয়েচার বলে যে ক্রিয়েচারটার ভিক্টরের উপর কোনো রাগ নেই, একাকিত্বের জীবন অনেক বেশি কঠিন, সেই পর্যন্ত যাকেই ভালোবেসেছে, যাকেই আঁকড়ে ধরে থাকতে চেয়েছে, সেই এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। যেহেতু এই ক্রিয়েচারের কোনো মৃত্যু নাই, তাই সে এখন ভিক্টরের কাছে যায় যে তারই মতো আর একজনকে ভিক্টর যেন তৈরি করে দেয় এই ক্রিয়েচারের জন্য। ভিক্টর হচ্ছে অনেক রুডলি এই ক্রিয়েচারটার সঙ্গে কথা বলে। সে বলে তুমি চাও তোমার মতো আর একজন দানবকে আমি জন্ম দেই? না, এটা কখনোই হবে না। তখন ক্রিয়েচারটা ভিক্টরকে বলে তাহলে তুমি আমাকে সৃষ্টি কেন করেছিলে? তখন ভিক্টর বলে যে তুমি আমার অনেক বড় একটা ভুল ছিলে, আর তুমি এখান থেকে চলে যাও। এই কথা বললে ভিক্টরের ওপর এই ক্রিয়েচারটা অনেক বেশি রেগে যায় এবং সে ভিক্টরকে মারতে থাকে। তখন এই আওয়াজ শুনে এলিজাবেথ সেখানে চলে আসে এবং হলে থাকা সকল লোকজনই এই রুমের দিকে আসতে থাকে। আমরা দেখতে পাই এলিজাবেথ এই ক্রিয়েচারটাকে দেখে অনেক বেশি খুশি হয় এবং বলে তুমি এখানে এসেছো। এ কথা বলে সে মুগ্ধ হয়ে ক্রিয়েচারটার দিকে এগিয়ে যেতে থাকে এবং ক্রিয়েচারটাকে জড়িয়ে ধরে। ভিক্টর হচ্ছে পিস্তল নিয়ে যখন ক্রিয়েচারটাকে গুলি করতে যায় তখন এলিজাবেথ সামনে চলে আসে আর এলিজাবেথের পেটে তখন গুলিটা লাগে। ইতোমধ্যে সবাই চলে আসে এবং ভিক্টর তার ভাইয়ের দিকে গিয়ে গিয়ে বলে যে এই ক্রিয়েচারটা হচ্ছে এলিজাবেথের এই অবস্থা করেছে। সবাই যখন এই ক্রিয়েচারটার উপর আক্রমণ করে তখন এই ক্রিয়েচারটা সবাইকে সরিয়ে দিতে থাকে এবং সে এলিজাবেথকে কোলে নিয়ে এখান থেকে বের হয়ে যেতে থাকে। এই হাতাহাতিতে উইলিয়ামও অনেক বেশি ইনজুর্ড হয়ে পড়ে। এখানে ভিক্টর হচ্ছে উইলিয়ামকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই তোমার চিকিৎসা শুরু করছি। তখন উইলিয়াম তার ভাইয়ের হাত ধরে এবং বলে যে আমি বুঝতে পারছি যে আমার সময় শেষ হয়ে এসেছে। ভাই, ছোটবেলা থেকে আমি তোমাকে দেখে বড় হয়েছি এবং আমি তোমাকে ভালোবাসতাম, বাট অনেক বেশি ভয় করতাম। তোমার থেকে বেশি ভয় করতাম তোমার এই ইগো এবং তোমার এই একরোখা ভাবটাকে, যার ফলশ্রুতিতে আজকে তুমি এই ক্রিয়েচারটাকে তৈরি করেছো। সেই কথা বলে তার ভাইকে বলে যে তুমি কখনো নিজে একবার বসে ভেবে দেখে তো আসলে মনস্টার কি ওই ক্রিয়েচারটা, নাকি আসল মনস্টারটা তুমি? আর এই কথাটা প্রথমবারের মতো ভিক্টরের মনে একটু কড়া নাড়ে, আর এখানেই উইলিয়াম শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা দেখতে পাই ক্রিয়েচারটা এলিজাবেথকে নিয়ে দূরে একটা পাহাড় টাইপের জায়গাতে চলে যায়। এখানে এলিজাবেথকে সে শুইয়ে দেয়। এলিজাবেথ ক্রিয়েচারটার হাত ধরে বলে যে আমার ছোট থেকে মনে হতো যে আমি এই দুনিয়ার জন্য তৈরি হইনি, আমার এই দুনিয়ার সকল কিছু অনেক বেশি কষ্ট দিত। আমি আজকে অনেক বেশি লাকি এবং অনেক ভালো লাগছে এটা ভেবে যে আমার শেষ নিঃশ্বাসটা আমি যাকে ভালোবাসি তার সামনে ত্যাগ করব।
এখানে ক্রিয়েচারের সঙ্গে প্রতিটা মুহূর্ত এলিজাবেথ যে কাটিয়েছিল সেগুলো তার ফ্ল্যাশব্যাকে মেপে আসতে থাকে এবং সেই ক্রিয়েচারটার হাত ধরে তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে। একটু পরে এখানে চলে আসে হচ্ছে ভিক্টর। সে এখানে আসছিল এই ক্রিয়েচারটাকে মারতে এবং সে বলে সেই ক্রিয়েচারটাকে শেষ করে দেবে। তখন এই ক্রিয়েচারটা ভিক্টরকে ধরে এবং বলে, তুমি যদি আমাকে শেষ করে দাও তাহলে ভালো, আর যদি তুমি আমাকে শেষ না করতে পারো তাহলে তুমি দেখো যে আমি তোমাকে কিভাবে তাড়া করি এবং এভাবে তাড়া করার জীবন ঠিক কতটা ভয়ঙ্কর এবং কষ্টকর হতে পারে। আমরা দেখতে পাই সেই ক্রিয়েচারটা পালিয়ে যেতে থাকে আর তার পেছন পেছন ভিক্টরও যাচ্ছিল। এক পর্যায়ে ভিক্টর হচ্ছে ক্রিয়েচারটার হাতে একটা টাইপের জিনিস ধরিয়ে দেয় এবং বলে যে এটা ধরে দাঁড়িয়ে থাকতে, তাহলেই সে চিরতরে এই ক্রিয়েচারটা ধ্বংস হয়ে যাবে। এখানে এটা বিস্ফোরিত হয়, কিন্তু এই ক্রিয়েচারটার শরীরের বিভিন্ন ক্ষত সৃষ্টি হলে একটু পরে সেগুলো আবার ঠিক হয়ে যেতে থাকে এবং এরপরেই হচ্ছে এই ক্রিয়েচারটা আবারও ভিক্টরের উপর হামলা করে দেয়। আর এই বিস্ফোরণের আওয়াজটা শুনেই মূলত আমাদের প্রেজেন্ট সিনে দেখানো হয় যে সেই ক্যাপ্টেনরা এদিকে এগিয়ে আসছিল এবং তারা এসে ভিক্টরকে পায় এবং ভিক্টরকে তাদের জাহাজে নিয়ে যায়। এরপরের কাহিনী তো আমরা সবাই জানি। বর্তমান সিনে দেখানো হয় যেখানে ক্রিয়েচারটা হচ্ছে ভিক্টরের হাত ধরে বসেছিল। ভিক্টর বলে যে আমি তোমার সঙ্গে অনেক বেশি অন্যায় করেছি আর আমি জানি না যে তোমাকে কি বলা উচিত। আমি শুধু এটুকুই বলতে পারি যে আমি অনেক বেশি দুঃখিত। আমি এ দুনিয়াতে যে ভুলগুলো করেছি, যে অন্যায় করেছি, সব থেকে বেশি অন্যায় আমি তোমার সঙ্গে করেছি আর আমি এটা এখন মানছি। ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন এই নামটা হচ্ছে আমার বাবার দেয়া ছিল, কিন্তু এই নামের সঠিক ব্যবহার আমি করতে পারিনি। তোমাকে আমার ছেলের মতো জন্ম দিয়েছি, মানে ভিক্টরের তো কোনো সংসার ছিল না, সে ক্রিয়েচারটাকে তৈরি করেছে, সেখানে ক্রিয়েচারটাকে শেষ পর্যন্ত তার ছেলে বলে সম্বোধন করে এবং তার কাছে মাপ চায়। তখন এই ক্রিয়েচারটা তাকে ধরে এবং বলে যে আমি তোমাকে মাফ করে দিলাম, কারণ আমার একজন পরম বন্ধু বলেছে যে ক্ষমার থেকে বড় কিছু এই দুনিয়াতে আর নেই। সে সেই অন্ধ দাদুর কথা বলছিল এখানে। ভিক্টর তার মাথায় হাত দিয়ে বলে যে আমি চাই যে তুমি ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন এই নামটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাও আমার ছেলে হয়ে। আর এখানে হচ্ছে ক্রিয়েচারটা ভিক্টরের কপালে একটা চুমো দেয় এবং সে এখানে ভিক্টরকে বাবা বলে ডাকে। সে বলে যে বাবা, আমি তোমার নামটা নিয়েই এখন এগিয়ে যাব। এখানে ভিক্টর মারা যায় আর আমরা ক্রিয়েচারটাকে দেখি যে এখানে বসে আছে। একটু পরে সেই ক্রিয়েচারটা এখান থেকে উঠে যায় এবং ক্যাপ্টেনের কাছ থেকে সে বিদায় নিয়ে এই জাহাজটি থেকে নেমে যায়। যেহেতু আমরা প্রথমেই দেখেছিলাম যে এই জাহাজটি হচ্ছে বরফে আটকে পড়েছে, যার জন্য সরতে পারছে না, তারপরে ক্রিয়েচারটা জাহাজ থেকে নামে এবং এদেরকে সাহায্য করার জন্য সে জাহাজটাকে ধাক্কা দিয়ে পানিতে ছেড়ে দেয়। নাবিকরা তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে আর আমরা দেখতে পাই যে ক্রিয়েচারটা নতুন এক শুরুর দিকে এগিয়ে যেতে থাকে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবে।